ইসরায়েল সীমান্তে বিশাল তুর্কি বহর। গাজার আকাশে এখন আর বোমারু বিমানের গর্জন নেই, নেই অ্যাম্বুলেন্সের আর্তনাদ, বরং শোনা যাচ্ছে তুর্কি সামরিক ইঞ্জিনের ভারী শব্দ, যা তেল আবিবের ঘুম কেড়ে নিয়েছে। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর যে শান্তি চুক্তি ইসরায়েলের জন্য স্বস্তি আনার কথা ছিল, তাই এখন তাদের জন্য এক নতুন দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ শেষে লাভ ক্ষতির জটিল অঙ্কে ইসরায়েল দেখছে তারা এক শত্রুকে হটিয়ে নিজেদের সীমান্তে আরও বড় এবং ভয়ঙ্কর এক শক্তিকে আমন্ত্রণ জানিয়েছে। গাজার পুনর্গঠনের আড়ালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে তার নতুন অটোমান সাম্রাজ্যের স্বপ্ন দেখছেন। হামাসকে সামনে রেখে তিনি কি ইসরায়েলকে স্থায়ীভাবে চাপে রাখার নতুন ছক কষেছেন? কেন নেতানিয়াহু নিজের পায়ে নিজে কুড়াল মারলেন? নাকি তিনি কোনো অদৃশ্য চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন? গাজার মাটিতে তুর্কি পতাকা কি কোনো পুনর্গঠিত প্রতীক, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন এক শক্তির উত্থানের ঘোষণা? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকাকে কেন এ বিষয়ে নাক না গলাতে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান? এর আড়ালে কি লুকিয়ে আছে রাশিয়া ও চীনের কোনো গোপন সমীকরণ? 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত সপ্তাহে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার মধ্য দিয়ে গাজায় অস্ত্রবিরতি শুরু হয়। এ চুক্তির প্রধান মধ্যস্থতাকারী ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা সাধারণ মধ্যস্থতার চেয়েও অনেক বেশি কিছু। দোহাভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ফাঁস করা এক গোপন নথি অনুযায়ী এরদোয়ান এ চুক্তির জন্য মাসব্যাপী হামাসের রাজনৈতিক নেতৃত্বের সাথে সরাসরি দর কষাকষি করেছেন। তিনি হামাসকে গাজায় তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার নিশ্চয়তা দিয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধ শেষে গাজায় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তাতে হামাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করবে তুরস্ক। এর বিনিময়ে হামাস শুধুমাত্র তুরস্কের মধ্যস্থতায় জিম্মি মুক্তি দিতে রাজি হয়েছে, যা মিশর এবং কাতারের মতো ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারীদের পাশ কাটিয়ে এরদোয়ানকে চালকের আসনে বসিয়ে দেয়। তার এই ভূমিকার পুরস্কার হিসেবেই গাজা পুনর্গঠন ও যুদ্ধবিরতি রক্ষণাবেক্ষণে যে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাতে তুরস্কের সক্রিয় অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। আর এই সিদ্ধান্তের পরই বদলে যেতে শুরু করে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সব হিসাব নিকাশ। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট আতঙ্ক প্রকাশ করে বলছে, এই চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের মুখোমুখি অবস্থান সরাসরি চলে এসেছে তুরস্কের বাহিনী, যারা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের কট্টর সমালোচক। আমরা লেবানন সীমান্তে হিজবুল্লাহকে নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এখন আমাদের প্রধান প্রবেশদ্বারেই একটি ন্যাটো সদস্য দেশের সেনাবাহিনী বসে আছে, যাদের উদ্দেশ্য আমাদের বন্ধুসুলভ নয়। ধ্বংসাবশেষ সরিয়ে গাজার পুনর্গঠনের জন্য এরই মধ্যে তুরস্কের ইঞ্জিনিয়ারিং কোরের একটি বিশাল সামরিক কনভয় গাজায় প্রবেশ করেছে। কিন্তু এই ইঞ্জিনিয়ারিং কোর আসলে একটি আবরণ মাত্র। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটিজ স্টাডিজের একজন নিরাপত্তা বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ ইসরায়েলকে বলেন, যারা গাজায় প্রবেশ করেছে তারা সাধারণ প্রকৌশলী নয়। তাদের অনেকে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এবং বিশেষ বাহিনীর সদস্য। তাদের মূল কাজ শুধু রাস্তাঘাট তৈরি করা নয়, বরং গাজার গভীরে সিগন্যাল ইন্টেলিজেন্স বা সংকেত গোয়েন্দা স্টেশন স্থাপন করা, যা দিয়ে তারা ইসরায়েলের সামরিক যোগাযোগ এবং গতিবিধির উপর নজর চালাবে। তারা মূলত আমাদের বাড়ির উঠোনে একটি স্থায়ী গোয়েন্দা ঘাঁটি তৈরি করতে এসেছে। এই গোয়েন্দা তৎপরতার চেয়েও ভয়ঙ্কর যে পরিকল্পনা তুরস্ক বাস্তবায়ন করতে চলেছে, তার নাম আনাতোলিয়া লেভান্ট করিডোর। এটি নিছক একটি পুনর্গঠন প্রকল্প নয়, এটি এরদোয়ানের এক অর্থনৈতিক এবং কৌশলগত মাস্টার স্ট্রোক। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান ডক্টর আলিয়েস্টার কুকের মতে, এরদোয়ান গাজাকে ব্যবহার করে এমন এক বাণিজ্য পথ খুলতে চাইছেন যা তুরস্ককে সরাসরি লোহিত সাগরের সাথে যুক্ত করবে। এই করিডোর সফল হলে তুরস্কের পণ্য সুয়েজ খালকে পাশ কাটিয়ে আফ্রিকা এবং এশিয়ার বাজারে পৌঁছাতে পারবে, যা মিশর এবং তাদের পশ্চিমা মিত্রদের অর্থনৈতিক আধিপত্যের উপর বিরাট আঘাত। গাজার পুনর্গঠন হল এই মেগা প্রকল্পের একটি মানবিক আবরণ মাত্র। এর আসল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যের বাণিজ্যের চাবিকাঠি আঙ্কারার হাতে নিয়ে আসা। এই করিডোর নির্মাণের জন্য তুরস্ক এরই মধ্যে গাজার ধ্বংসপ্রাপ্ত সমুদ্র বন্দরটিকে একটি অত্যাধুনিক বাণিজ্য বন্দরে রূপান্তরের কাজ শুরু করেছে, যার নিয়ন্ত্রণ থাকবে সরাসরি তুরস্কের হাতে। কিন্তু এই অর্থনৈতিক পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তুরস্কের অপ্রতিরোধ্য সামরিক প্রযুক্তি। তুরস্ক বিশ্বের অন্যতম সেরা ড্রোন নির্মাতা দেশ। তাদের বায়োরাক্তার TB2 ড্রোন আজারবাইজান থেকে ইউক্রেন পর্যন্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন সেই প্রযুক্তি আসছে গাজায়। ফ্রান্সের পত্রিকা লা মন্ডের এক বিশেষ রিপোর্টে বলা হয়েছে, তুরস্কের ইঞ্জিনিয়ারিং কোরের সাথে গাজায় প্রবেশ করেছে অত্যাধুনিক ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম। তারা গাজার আকাশে এক অদৃশ্য ইস্পাতের গম্বুজ তৈরি করেছে, যা ইসরায়েলের গোয়েন্দা ড্রোনগুলোর জন্য একটি নো ফ্লাই জোনে পরিণত হবে। বছরের পর বছর ধরে ইসরায়েল গাজার উপর যে সার্বক্ষণিক আকাশ পথে নজরদারি চালাত, সেই যুগের অবসান ঘটতে চলেছে। ইসরায়েলের অনলাইন নিউজ পোর্টাল ওয়ালা নিউজের এক সামরিক বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত এয়ারফোর্স জেনারেল আমোস ইয়াদলিন তার এক কলামে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, আমরা এতদিন পাখির চোখে গাজাকে দেখতাম, এখন থেকে সেই আকাশে উড়বে তুর্কি শাহিন। তারা শুধু আমাদের ড্রোনকে ভূপাতিতই করবে না, বরং তাদের নিজস্ব বায়োরাক্তার ড্রোন দিয়ে আমাদের সামরিক ঘাঁটি, সেনা চলাচল এবং আয়রন ডোম ব্যাটারির উপর নজরদারি চালাবে। নেতানিয়াহু হামাসকে সরাতে গিয়ে আমাদের আকাশকে তুরস্কের হাতে তুলে দিয়েছেন। এটি একটি কৌশলগত দুঃস্বপ্ন।
শুধু আকাশপথেই নয়, সমুদ্র পথেও তুরস্ক তার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। গাজা উপকূলের আন্তর্জাতিক জলসীমায় এখন নিয়মিত টহল দিচ্ছে তুরস্কের নৌবাহিনীর ফ্রিগেট। সরকারিভাবে বলা হচ্ছে, গাজায় পুনর্গঠনের জন্য আসা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই নৌ উপস্থিতি। কিন্তু এর আসল উদ্দেশ্য হল ইসরায়েলের নৌ অবরোধকে অকার্যকর করে দেওয়া এবং পূর্ব ভূমধ্য সাগরের বিশাল গ্যাস ক্ষেত্রের উপর নিজের দাবিকে প্রতিষ্ঠিত করা। এই গ্যাস ক্ষেত্র নিয়ে ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাসের সাথে তুরস্কের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গাজায় একটি স্থায়ী নৌ উপস্থিতি তুরস্ককে এই বিরোধে এক সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। এই পুরো প্রকল্পের পেছনে রয়েছে এক শীতল ভূরাজনৈতিক সমীকরণ, যেখানে রাশিয়া এবং চীন তাদের ভূমিকা পালন করেছে। ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারের এক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্কের এই পদক্ষেপের পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের নীরব সমর্থন। চীন আনাতোলিয়া লেভান্ট করিডোরকে তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে এবং এর অর্থায়নেও আগ্রহী। অন্যদিকে রাশিয়া ন্যাটো সদস্য তুরস্ককে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব খর্ব করতে চায়। এরদোয়ান খুব দক্ষতার সাথে এই দুই শক্তির আকাঙ্ক্ষাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছেন। উপত্যকার মাটিতে তুর্কি পতাকা উঠছে, যা আঙ্কারার পক্ষ থেকে একটি শক্তিশালী প্রতীকী বার্তা। এর মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নিজেদের স্থায়ী পতাকা স্থাপন করেছে আঙ্কারা। গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে ইসরায়েলকে ব্যক্তিগতভাবে সতর্ক করেন এরদোয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিবকে এবার অত্যন্ত চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি গণমাধ্যমটি বলছে, চতুর্মুখী যুদ্ধে নেতানিয়াহু ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ দলকে দুর্বল করেছেন ঠিকই, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করতে এসে ইসরায়েলের সীমান্তে ফেরত এসেছে আরেক ঐতিহাসিক শত্রু। নেতানিয়াহুর নিজের সরকারেও এই নিয়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। ইসরায়েলের বসতি ও জাতীয় মিশন বিষয়ক মন্ত্রী ওরিত ইসরো ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা যখন সিরিয়া থেকে তুরস্ককে সরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি, তখন নেতানিয়াহু কিভাবে আঙ্কারাকে আমন্ত্রণ জানিয়ে ইসরায়েলের একেবারে বাড়ির উঠোনে নিয়ে এলেন? তিনি প্রশ্ন তোলেন, তুরস্কের সেনা তো অনেক দূর। গাজায় দেশটির একটি ট্রাক্টর, একটি জিপ বা যে কোনো যন্ত্রপাতি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য পারমাণবিক বোমার চেয়েও কম বিপজ্জনক নয়। তার এই বক্তব্যই প্রমাণ করে ইসরায়েলি কট্টরপন্থীরা তুরস্কের এই উপস্থিতিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু তারা যা বুঝতে পারছে না তা হল, নেতানিয়াহু হয়তো স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আইসিসি এর ক্রমাগত চাপ, তেল আবিবের রাস্তায় জিম্মিদের পরিবারের তীব্র আন্দোলন এবং যুদ্ধের অর্থনৈতিক ধসের মুখে নেতানিয়াহু রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছিলেন। মিডল ইস্ট ইনস্টিটিউটের মতে, নেতানিয়াহুর সামনে দুটি পথ খোলা ছিল। হয় একটি অনির্দিষ্টকালব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে থাকা, যা তার রাজনৈতিক পতনকে ত্বরান্বিত করত, অথবা এমন একটি চুক্তি করা যাতে সাময়িকভাবে ক্ষমতা টিকিয়ে রাখবে, যদিও তার কৌশলের মূল্য অনেক বেশি। তিনি দ্বিতীয় পথটিকে বেছে নিয়েছেন। তিনি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে নিলামে তুলেছেন। ইসরায়েলের এই আতঙ্কের মূল কারণ হল গাজায় হামাসের সাথে কাতার ও তুরস্কের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এই দুই দেশেই হামাসের শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন সময় ইসরায়েল দলটিকে অর্থায়নের অভিযোগও তুলেছে। এমন দুটি দেশের গাজায় সরাসরি প্রবেশের ঘটনা হামাসকে যে শুধু নৈতিকভাবেই শক্তিশালী করবে তা নয়, বরং তাদের সামরিক এবং রাজনৈতিকভাবেও এক নতুন জীবন দেবে বলে শঙ্কা শুরু হয়েছে নেতানিয়াহু সরকারের অন্দরমহলে। নেতানিয়াহুর ডানপন্থী জোটের শরিকরা মনে করছেন, কয়েকটি ইসরায়েলি জিম্মির বিনিময়ে গাজায় কাতার ও তুরস্ককে প্রবেশাধিকার দিয়ে তিনি হামাসকে আরও শক্তিশালী করেছেন, যা এক কৌশলগত বিপর্যয়। আর এই উত্তেজনার মধ্যে আঙ্কারা থেকে এক স্পষ্ট বার্তা জানিয়ে দেওয়া হয়েছে, গাজার পুনর্গঠন একটি আঞ্চলিক বিষয় এবং এর নিরাপত্তা নিশ্চিত করবে তুরস্ক ও তার মিত্ররা। ওয়াশিংটনের কোনো অযাচিত হস্তক্ষেপ বা ইসরায়েলকে অন্ধ সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাগঢাক না রেখেই বলেন, গাজার জনগণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তার পরিণতি ভালো হবে না। তার এই বক্তব্যকে বিশ্লেষকরা আমেরিকার প্রতি এরদোয়ানের পরোক্ষ হুমকি হিসেবে দেখছেন। এরদোয়ান বুঝিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের নতুন খেলায় ওয়াশিংটনের ভূমিকা এখন থেকে সীমিত, কারণ তিনি জানেন ইউক্রেন যুদ্ধ ও চীনের সঙ্গে উত্তেজনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন সংঘাতে জড়াতে চায় না, বিশেষ করে তুরস্কের মতো একটি শক্তিশালী ন্যাটো সদস্যের সাথে। এই সুযোগকে কাজে লাগিয়েছেন এরদোয়ান। এই পুরো পরিস্থিতি নেতানিয়াহুকে এক উভয় সংকটে ফেলে দিয়েছে। তিনি যুদ্ধ করে হামাসকে সরাতে পারেননি, আবার শান্তি চুক্তি করে নিজের ঘরে শত্রুদের আমন্ত্রণ জানিয়েছেন। চতুর্মহল যুদ্ধে ইরান সমর্থিত প্রতিরোধ শক্তিকে দুর্বল করতে গিয়ে নেতানিয়াহু এমন এক নতুন শক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন, যা আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি সংগঠিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক ন্যাটো সদস্য। ইসরায়েল এখন এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথই খোলা নেই। মধ্যপ্রাচ্যের দাবার খেলায় এরদোয়ান এমন এক চাল দিয়েছেন, যা এক ঝটকায় পুরো বোর্ডের চিত্রই পাল্টে দিয়েছে।